ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠাবে ইরান। ইউক্রেন সংঘাতে শক্তিশালী হয়েছে রাশিয়া, বলছে হাঙ্গেরি। ট্রাম্পের হিন্দু গোয়েন্দা প্রধান নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে। এবং 11 মাসে 8,034 সন্ত্রাসীকে হত্যা করেছে নাইজেরিয়া সেনাবাহিনী। বিজেপি ছাড়ো নয়তো মরো, ভারতে মাওবাদীদের হুমকি। ভারতে মুসলিম দম্পতিকে বাড়ি বেচতে বাধ্য করল হিন্দু প্রতিবেশীরা। ইউক্রেন সংঘাতে শক্তিশালী হয়েছে রাশিয়া, বলছে হাঙ্গেরি। ইউক্রেনীয় সংঘাতের সময় রাশিয়া আরও শক্তিশালী হয়ে উঠেছে যখন কিয়েভ দুর্বল হয়ে পড়েছে, কারণ ইউরোপে তাদেরকে সমর্থন করার জন্য তহবিলের অভাব রয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান কোসুত রেডিও সকালের প্রোগ্রামে দিয়ে একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া শক্তিশালী হয়ে উঠেছে, অন্যদিকে ইউক্রেন দুর্বল হয়েছে। দেখা যাচ্ছে যে ইউরোপও খুব দুর্বল, যুদ্ধের জন্য আমাদের কাছে কোনো অর্থ নেই, প্রধানমন্ত্রী বলেছিলেন। তিনি আশা প্রকাশ করেন যে ইউক্রেনের সংঘাত অবশেষে থামবে। অরবান বিশ্বাস করেন যে সংকটে শেষ হয়ে গেলে ইউরোপে একটি সংশোধিত নিরাপত্তা ব্যবস্থা তৈরির বিষয়ে আলোচনা করা প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী যোগ করেন, যখনই যুদ্ধ শেষ হবে কোনো না কোনো উপায়ে আমাদের ইউরোপীয় নিরাপত্তা পরিবেশের মীমাংসা করতে হবে। তার মতে আলোচনা কঠিন এবং দীর্ঘায়িত হবে, তবে আপাতত অগ্রাধিকার হওয়া উচিত ইউক্রেনের যুদ্ধবিরতি নিশ্চিত করা। আমাদের অবশ্যই ইউরোপের পুনর্গঠনের বিষয়ে চিন্তা করতে হবে, যা ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে, সেই সাথে ইউরোপের নিরাপত্তা কাঠামোতে আমেরিকার ভূমিকাকে সংজ্ঞায়িত করবে, সরকার প্রধান উল্লেখ করেছেন। তিনি বিশ্বাস করেন যে এটি আগামী 1 থেকে 2 বছরের জন্য একটি লক্ষ্য। অরবান স্মরণ করিয়ে দেন যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাবশালী নেটো শক্তি হিসেবে ইউরোপের নিরাপত্তা কাঠামোতে একটি অপরিহার্য ভূমিকা পালন করে। যদি তারা পাক আপ করে এবং ইউরোপ ছেড়ে চলে যায়, তাহলে অবিলম্বে এখানে একটি নিরাপত্তা শূন্যতা দেখা দেবে, প্রধানমন্ত্রী বলেছিলেন। বিজেপি ছাড়ো নয়তো মরো, ভারতে মাওবাদীদের হুমকি। সম্প্রতি ছত্তিশগড়ের বিজাপুরে সাবেক 2 পঞ্চায়েত প্রধানকে খুন করেছে মাওবাদীরা। একসময় এই বিজাপুরের বিস্তীর্ণ এলাকায় দাপট ছিল মাওবাদীদের। ক্রমাগত এই দাপট খর্ব হয়েছে যৌথ বাহিনীর অভিযানে। বর্তমানে ওই রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার। এহেন পরিস্থিতিতে ছত্তিশগড়ে মাওবাদীরা নতুন হুমকি দিয়েছে, বিজেপি ছাড়ো নয়তো মরো। ছত্তিশগড়ের বিজাপুরে বিজেপি বিরুদ্ধে আওয়াজ তুলে লিফলেটে দেয়াল ভরিয়েছে মাওবাদীরা। বৃহস্পতিবার বিজাপুরে একটি জায়গা থেকে উদ্ধার হয়েছে সুকলু ফারসা ও সুখরাম আবালামের লাশ। তারা ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান। এদের বুধবার অপহরণ করা হয়। বৃহস্পতিবার রাতেই ফারসার কিশোরী মেয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে তার বাবা নিজের প্রাণের ভিক্ষা করছেন, তবে শেষমেশ এই কিশোরী তার বাবার লাশ দেখতে পান। ওই লাশের দৃশ্যে দেখা যায় তার বাবার গলা কাটা ছিল। গত 2023 সালে ফেব্রুয়ারি থেকে 11 জন বিজেপি কর্মী ও 3 জন কংগ্রেস কর্মী খুন হয়েছেন বস্তার এলাকায়। বিজেপি কর্মীদেরও সাফ হুমকি দিয়ে যাচ্ছে মাওবাদীরা। সেখানে বলা হচ্ছে, বিজেপি না ছাড়লে খুন হতে হবে। চলতি বছরের মার্চে এই পরিস্থিতির মাঝে সেখানের 43 জন বিজেপি নেতাকে আলাদা করে পুলিশের নিরাপত্তা নেওয়া হয়। মাওবাদীদের হাতে নিহত ফারসা ছিলেন ছত্তিশগড়ের আদোয়ারা বিরিয়াভূম গ্রামের পঞ্চায়েত প্রধান। 2004 সাল থেকে 9 সাল পর্যন্ত তিনি সেখানে ওই ভূমিকায় ছিলেন। তিনি বিজেপির কৃষক সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। তিনি বৈমারগড় বিজেপির কৃষক সংগঠনের নেতা ছিলেন। যে বৈমারগড়ের কথা হচ্ছে সেটি মাওবাদীদের আতুরঘর। এই এবেকা বিজাপুর জেলা হেডকোয়ার্টার থেকে 50 কিলোমিটার দূরে, সেটি রায়পুর থেকে 400 কিলোমিটার দূরে। ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি অভিযোগ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তদন্তকারী সাংবাদিক ও ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিবেদনে আরো বলা হয়, বিজেপির অভিযোগটি আশ্চর্যের সৃষ্টি করেছে, কারণ নয়াদিল্লি ওয়াশিংটন গত 2 দশকে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে। একই সাথে কিছু মতবিরোধের পরও এই 2 দেশ তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার বিজেপি বলেছে, গান্ধীর দল কংগ্রেস আদানি গ্রুপের উপর এককভাবে ফোকাস করে এমন অর্গানাইজড ক্রাইম এন্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট বা OCCRP এর নিবন্ধনগুলো ব্যবহার করেছে এবং মার্কিন সরকারের সাথে তাদের কথিত ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে মোদীকে দুর্বল করার চেষ্টা করছে। গত মাসে $265 বিলিয়ন প্রকল্পের অংশ হওয়ার জন্য আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও আরো 7 জনকে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে আদানি গ্রুপ। OCCRP এর নিবন্ধনগুলোতে অভিযোগ করা হয়, ভারতের রাষ্ট্রের পৃষ্ঠপোষক হ্যাকাররা বিরুদ্ধে সমালোচকদের
লক্ষ্যবস্তু করতে ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করেছে। মোদী সরকার অবশ্য উভয় অভিযোগই অস্বীকার করেছে। এর আগে রাহুল গান্ধী, OCCRP ও 92 বছর বয়সী ধনকুবের জর্জ সরোসের বিরুদ্ধে মোদীকে আক্রমণ করার অভিযোগ এনেছিল বিজেপি। বৃহস্পতিবার একটি ফরাসি সংবাদ মাধ্যমের বরাতে দলটি বলে, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও সরোসের মতে ডিপ স্টেটের অন্যান্য ব্যক্তিত্ব ও মাধ্যমকে OCCRP-কে অর্থায়ন করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা একাধিক বার্তায় বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে ভারতকে অস্থিতিশীল করা ডিপ স্টেটের একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল। এতে বলা হয়েছে, এজেন্ডার পেছনে সবসময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল। একটি ডিপ স্টেট এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি মিডিয়া টুল হিসেবে কাজ করেছে OCCRP। বৃহস্পতিবার দলের সংবাদ সম্মেলনে এই অভিযোগের পুনরাবৃত্তি করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র আইন প্রণেতা সম্বিত পাত্র। তিনি বলেন, একটি ফরাসি অনুসন্ধানী বার্তা সংস্থার প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, OCCRP এর 50% অর্থায়ন সরাসরি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে। 11 মাসে 8034 সন্ত্রাসীকে হত্যা করেছে নাইজেরিয়া সেনাবাহিনী। গত 11 মাসে নাইজেরিয়া সশস্ত্র বাহিনীর হাতে সন্দেহভাজন সন্ত্রাসী ও ডাকাত সহ মোট 8034 জন বন্দুকধারী নিহত হয়েছে। নাইজেরিয়া সামরিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। রাজধানী আবুজায় দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড জুবা সাংবাদিকদের বলেন, জানুয়ারি থেকে ডিসেম্বরের শুরুর দিকে দেশ জুড়ে অন্তত 11,623 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত 6,374 জন বন্দীকে উদ্ধার করেছে সামরিক বাহিনী। এই সময় সন্দেহভাজন বন্দুকধারীদের কাছ থেকে 8,216টি অস্ত্র ও 2,11,559টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। ভারতে মুসলিম দম্পতিকে বাড়ি বেচতে বাধ্য করল হিন্দু প্রতিবেশীরা। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ শহরের একটি অভিজাত এলাকায় নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম চিকিৎসক দম্পতি, কিন্তু স্থানীয় হিন্দু প্রতিবেশীদের তীব্র বিরোধিতার মুখে সেই বাড়িতে উঠতে পারেননি তারা। প্রতিবেশীরা দাবি করেন, এলাকাটি হিন্দু অধ্যুষিত, সেখানে 400-এর বেশি হিন্দু পরিবারের সদস্য, তাই তারা অন্য সম্প্রদায়ের কাউকে সেখানে জীব থাকতে দিতে চান না। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে মেঘা অরোরা নামে একজন প্রতিবেশীকে বলতে শোনা যায়, আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবারকে থাকতে দেওয়া যায় না, এটি আমাদের নারীদের জন্য একটি নিরাপত্তার প্রশ্ন। ওই বাড়িটির আগের মালিক ডক্টর অশোক বাজাজ জানিয়েছেন, সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে মুসলিম দম্পতি এবং এই বাড়িটি এখন একটি হিন্দু পরিবারের কাছে পুনরায় বিক্রি। ডক্টর অশোক জানান, ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি এই ঘটনায় বোঝা যায় আমাদের শহরের পরিবেশও বদলে যাচ্ছে, আমি কখনোই এমনটা আশা করিনি। ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও নীতিশাস্ত্রের অধ্যাপক তানভীর আইজাজ BCC-কে বলেছেন, ধর্মীয় মেরুকরণ এখন গ্রাম থেকে শহরেও শেকড় গাড়ছে। এটি সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং একটি মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন। বিষয়টি জানাজানির পর সামাজিক মাধ্যমে অনেকেই নিন্দা করেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদী সংসদ জন ব্রিটার্স এক্সে দেওয়া পোস্টে বলেছেন, আমরা সবসময় বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে গর্ব করি, কিন্তু এমন ঘটনার জন্য আমাদের লজ্জিত হওয়া উচিত। কমেডিয়ান আকাশ বন্দ্যোপাধ্যায় হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, নতুন ভারতে স্বাগতম। একজন চিকিৎসক আরেকজন চিকিৎসকের কাছে তার বাড়ি বিক্রি করছেন, এর জন্য কেন প্রতিবাদ বা উত্তেজনা সৃষ্টি হবে? তবে অধ্যাপক আইজাজ আশাবাদী, সময়ের সঙ্গে পরিবর্তন আসবে। তিনি বলেন, হিন্দু ধর্ম বহু সংস্কৃতির উপর ভিত্তি তৈরি করে। বেশিরভাগ মানুষই জানেন ঘৃণা তাদের ধর্মের বিরুদ্ধে, এটাই আমাদের আশা জাগায়। ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষত মুসলিমরা বহু বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। বিজেপির শাসনামলে এই ধরনের ঘটনা আরো বেড়েছে বলে অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। মোরাদাবাদের এই ঘটনাটি কেবল একটি বাড়ি বিক্রয় নয়, বরং ভারতে বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার একটি জ্বলন্ত উদাহরণ, যা সংবিধানের মৌলিক মূল্যবোধকেও চ্যালেঞ্জ করে। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ড্রোন পাঠাবে ইরান। সিরিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন পাঠানোর পরিকল্পনা করছে ইরান। বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করার জন্য সেখানে তার সামরিক উপদেষ্টাদের সংখ্যাও বাড়াবে। শুক্রবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেছেন, সম্ভবত তেহরানকে সিরিয়ায় সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পাঠাতে হবে। তেহরান সিরিয়ায় তার সামরিক উপদেষ্টা সংখ্যা বাড়ানো এবং বাহিনী মোতায়েন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এখন তেহরান সিরিয়াকে গোয়েন্দা ও স্যাটেলাইট সহায়তা দিচ্ছে। ইরানের জন্য প্রেসিডেন্ট আসাদ গুরুত্বপূর্ণ মিত্র। তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন প্রভাবের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের অক্ষয়ের অংশ।
গত সপ্তাহে আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার দুটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে। দেশটির গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট আসাদের ওপর এটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। মস্কোর পাশাপাশি তেহরানের দীর্ঘদিন ধরে আসাদকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে, কিন্তু লেবাননে হিজবুল্লাহ গ্রুপ এই অঞ্চলে ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র এবং আসাদকে সহায়তাকারী বাহিনীর একটি মাধ্যম। ইসরায়েলের সাথে গত 2 মাসের যুদ্ধে ব্যাপক ক্ষতির পরে হিজবুল্লাহ বড় ধাক্কা খেয়েছে। ইরানের ওই কর্মকর্তা বলেছেন, ইরান এবং সিরিয়া বিদ্রোহীদের বড় শহরগুলোর দিকে অগ্রসর হতে বাধা দিতে একত্রিত হয়েছে। সিরিয়া এখনো ইরানের কাছ থেকে স্থলবাহিনীর জন্য অনুরোধ জানায়নি। আপাতত সিরিয়া ও রাশিয়ার বিমান হামলা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। ট্রাম্পের হিন্দু গোয়েন্দা প্রধান নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে। প্রথমবারের মতো হিন্দু গোয়েন্দা প্রধান পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা প্রধান পদে মনোনয়ন পেয়েছেন তুলসী গেবার্ড। এরপরই তার এই মনোনয়ন নিয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় 100 কূটনীতিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা। এক খোলা চিঠিতে কূটনীতিক ও কর্মকর্তারাই উদ্বেগ জানান। কি বলা হয়েছে সেই চিঠিতে তা উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা চিঠিতে তুলসীর ব্যাপারে অসন্তোষ জানিয়ে বলেন, সাবেক এই প্রেসিডেন্ট প্রার্থী ও হাওয়াইয়ের প্রতিনিধি পরিষদ সদস্যের গোয়েন্দা খাতে অভিজ্ঞতার অভাব রয়েছে। 2022 সালে ইউক্রেনের রাশিয়ায় পুরোদস্তুর সামরিক অভিযান শুরু করে নিয়ে প্রচলিত ষড়যন্ত্র তত্ত্বগুলো তিনি ধারণ করেছেন বলে রয়েছে অভিযোগ। এছাড়া 2017 সালে দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করার পর নিজেকে রুশ ও সিরীয় কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট করে রেখেছেন তিনি। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বর্তমান সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক দলের নেতা সুমার এবং আগামী সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি নেতা জন থুনকে সম্বোধন করে এই চিঠি লেখা হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডে শেরম্যান, নেটো সাবেক উপমহাসচিব রোস গটেমালার ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্থনি লেক। আছেন বেশ কয়েকজন সাবেক রাষ্ট্রদূত, গোয়েন্দা ও সামরিক কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো সংশ্লিষ্ট অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা। চিঠিতে কূটনীতিক ও কর্মকর্তারা সিনেটের প্রতি যথাযথ তদন্ত, শুনানি ও নিয়মিত আদেশ অনুসরণ করার, তা সাংবিধানিক পরামর্শ এবং সম্মতিসূচক ভূমিকার পূর্ণ ব্যবহার করার অনুমোদন পেয়েছেন। এছাড়া সিনেট কমিটির প্রতি এক রুদ্ধদ্বার বৈঠকে সহজলভ্য ও সব তথ্য বিবেচনা করার আহ্বান জানায় তারা, যাতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ও পদ্ধতি সুরক্ষায় গেবার্ডের দক্ষতা যোগ্যতা পর্যালোচনা করা যায়। ওয়াশিংটনে পরিস্থিতি ও গোয়েন্দা কমিউনিটির সঙ্গে যুক্ত অনেককে গেবার্ডকে একজন বিপজ্জনক ব্যক্তি হিসেবে মনে করেন। চিঠিতে আরো লেখা হয়েছে, রাশিয়া সামরিক অভিযানের পর তুলসীর অনলাইন পোস্টগুলোতে বলা হয়, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন করা ল্যাবগুলো জৈব অস্ত্র তৈরি করছে এবং নেটোর সঙ্গে ইউক্রেনের সংশ্লিষ্টতা রাশিয়ার সার্বভৌমত্বের জন্য এক হুমকি। এছাড়াও সিরিয়ায় বেসামরিক লোকজনের বিরুদ্ধে প্রেসিডেন্ট আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহার করা নিয়ে গেবার্ডের সন্দেহ রয়েছে। প্রসঙ্গত, তুলসী গেবার্ড একসময় ছিলেন যুক্তরাষ্ট্র সামরিক গোয়েন্দা বাহিনীর সদস্য। রাজনীতির কারণে ডেমোক্রেটিক পার্টির হয়েছেন তিনি, পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। পূর্বে তুলসীর গোয়েন্দাগিরি বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই, তবে 2 দশকের বেশি সময় ধরে মার্কিন বাহিনীতে একজন সেনা সদস্য হিসেবে কাজ করছেন তিনি। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, মিশরে ইসরায়েল ও হামাস শান্তি আলোচনা আবার শুরু। এদিকে চীনা কূটনীতিককে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ প্যারাগুয়ের। আরও জানিয়ে দিব, সিরিয়ায় বিদ্রোহীদের পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জড়িত থাকতে পারে বলছে রাশিয়া। এরপর জানিয়ে দিব কড়া হুঁশিয়ারি রাশিয়ার। এরপর জানিয়ে দিব 7 সিস্টার্স হিন্দু ও পাকিস্তান নিয়ে এত চিন্তিত কেন ভারত। সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। চীনা কূটনীতিককে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ প্যারাগুয়ের। দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে এক নিম্নপদস্থ চীনা কূটনীতিকের ভিসা বাতিল করে তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কূটনীতিক তাইওয়ানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্বিবেচনার জন্য আইন প্রণেতাদের প্ররোচিত করার চেষ্টা করেছেন। খবর রয়টার্সের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে চীনা কূটনৈতিক সুওয়েই। অন্যদিকে প্যারাগুয়েতে তাইওয়ান দূতাবাস
অভিযোগ করেছে তিনি প্যারাগুয়েতে অনুপ্রবেশ করে চীন তাইওয়ান সম্পর্ক দুর্বল করার চেষ্টা করেছেন। অবশ্য সুওয়ের হস্তক্ষেপমূলক কাজ সম্পর্কে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়। তবে তিনি ইউনেস্কোর একটি বৈঠকে চীনা প্রতিনিধি দলের সঙ্গে প্যারাগুয়েতে এসে ভিসার শর্ত লঙ্ঘন করেছেন বলে দাবি করা হয়েছে। দেশ ছাড়ার জন্য তাকে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জড়িত থাকতে পারে বলছে রাশিয়া। সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থনের পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জড়িত থাকতে পারে বলে জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার 5 ডিসেম্বর মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আল কায়েদা সংশ্লিষ্ট হায়াত তাহরির আল শাম নামের সন্ত্রাসী গোষ্ঠী, যারা আগে জাবাহাত আল নুসরা নামে পরিচিত ছিল, সম্প্রতি ইদলিব থেকে একটি অতর্কিত হামলা শুরু করে। তারপর আলেপ্পো এবং হামা দখল করে নিয়েছে এই গোষ্ঠী। সাংবাদিক টাকার কার্লসন ল্যাভরভকে প্রশ্ন করেন, কারা সিরিয়ায় সন্ত্রাসীদের সমর্থন করছে। ল্যাভরভ বলেন, আমাদের কাছে কিছু তথ্য আছে, তা পাবলিক ডোমেইনে দেওয়া আছে। এছাড়া অন্যদের মধ্যে আমেরিকা ও ব্রিটিশদের কথা উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বলছেন গাজা যাতে খুব বেশি নজরদারির মধ্যে না থাকে, সেজন্য এই পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলতে আগ্রহী ইসরায়েল। রাশিয়ান শীর্ষ কূটনীতিক যোগ করেন, এটা একটা জটিল খেলা, অনেক খেলোয়াড় এখানে জড়িত। আমেরিকানরা সিরিয়ার পূর্বাঞ্চলে তেল ও শস্য বিক্রি থেকে প্রাপ্ত মুনাফা ব্যবহার করে কিছু কুর্দি বিচ্ছিন্নতাবাদী তৈরি করছে। মিশরে ইসরায়েল ও হামাস শান্তি আলোচনা আবার শুরু। মিশরে ইসরায়েল ও হামাস শান্তি আলোচনা আবার শুরু হয়েছে। গত মাসে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা নিরাশ হয়ে আলোচনা বন্ধ করে দেওয়ার পর মিশরে আবার নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে বলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন। হামাসের রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম দ্য অ্যাসোসিয়েট প্রেসকে বৃহস্পতিবার বলেন, লড়াই বন্ধ করার, গাজা থেকে পণবন্দীদের মুক্ত করানোর এবং ইসরায়েল থেকে ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনার প্রচেষ্টা সাম্প্রতিক দিনগুলোতে আবার সক্রিয় করা হয়েছে। আরেকটি সূত্র এপিকে জানিয়েছে যে কাতারের মধ্যস্থতাকারীরা মিশরে ফিরে এসেছেন। দ্য ওয়াশিংটন পোস্ট শুক্রবার জানায় যে মধ্যস্থতাকারীরা এমন ইঙ্গিত দিয়েছেন যে গাজায় অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য গুরুতর প্রচেষ্টা চলছে। পোস্টে জানানো হয় যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার মাল্টায় এক বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেন যে ইসরায়েলের জন্য গাজায় পণবন্দীদের মুক্তি এবং এজন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতির একটা সুযোগ এসেছে বলে মনে করেন। সেভেন সিস্টার সিন্ধু ও পাকিস্তান নিয়ে এত চিন্তিত কেন ভারত? 1971 সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য হল আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম। ভারতের মূল অংশের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে বাধা ভূমিবেষ্টিত দেশটির উত্তর পূর্বাঞ্চল। বিশাল অঞ্চলটি ভূমিবেষ্টিত হলেও বাংলাদেশের সন্নিকটে। সেখানকার অর্থনীতি ভারতের মূল অংশের তুলনায় দুর্বল। জনগণের জীবনযাত্রার মান অনুন্নত, এমনকি নিম্ন স্তরে রয়ে গেছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ভারত বিরোধী একটা অবস্থান এবং এর প্রকাশ দেখা গেছে। ভারতের সেভেন সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য, হুঁশিয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ায় উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতে। এদিকে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর হামলা ও অত্যাচারের নানা রকম তথ্য, অপতথ্য এবং গুজব ব্যাপকভাবে প্রচার হতে দেখা গেছে। তাছাড়া ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার পর ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আলাদা আলাদা কর্মসূচি দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ বর্তমান সরকারের সময় পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে।
পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। সেই সঙ্গে সমর্থকদের আগামী সপ্তাহে একটি সমাবেশ করার আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদে নিজ দলের প্রাণঘাতী বিক্ষোভ মিছিলের কয়েকদিন পর এমন হুঁশিয়ারি দিলেন ইমরান। স্থানীয় সময় বৃহস্পতিবার ৫ ডিসেম্বর এক্সপোস্টে ইমরান খান সমর্থকদের ১৩ ডিসেম্বর উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। অঞ্চলটি তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ শাসিত। এক্স বার্তায় ইমরান খান ২৫ নভেম্বর বিক্ষোভ মিছিলে দমনপীড়ন এবং গত বছরের ৯ মে সহিংসতায় অন্তত ১২ জন সমর্থক নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। গ্রেফতার হওয়া সমস্ত রাজনৈতিক কর্মীদেরও মুক্তি দিতে হবে বলে উল্লেখ করেন। ইমরান বলেন, যদি এই দুটি দাবি মানা না হয় তবে ১৪ ডিসেম্বর থেকে একটি অসহযোগ আন্দোলন শুরু হবে। যে কোনো পরিণতির জন্য সরকার দায়ী থাকবে। এদিকে পাকিস্তান সরকার ২৫ নভেম্বরের বিক্ষোভ মিছিলে কোনো প্রাণহানির ঘটনা স্বীকার করেছে। উল্টো বলেছে, ইমরান খানের সমর্থকরা গত বছরের ৯ মে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল। কড়া হুঁশিয়ারি রাশিয়ার, যে কোনো উপায়ে নিজ দেশকে রক্ষা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর মার্কিন সাংবাদিক কার্লসকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। সাক্ষাৎকারে ল্যাভরভ পশ্চিমাদেরকে সম্প্রতি ইউক্রেনে আঘাত হানা ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি গুরুত্বের সহকারে ভাবতে বলেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ধাবিত হয়। এক প্রকার হুমকির সুরেই এমন মন্তব্য করেছেন তিনি। ফক্স নিউজের সাবেক সাংবাদিক কার্লসনকে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে যে ইউক্রেন যুদ্ধে তাদের জিততে না দিতে রাশিয়া সব উপায় অবলম্বন করবে। সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আমেরিকা রাশিয়া ও তার মিত্রদের ভয় দেখাতে চাচ্ছে। ইউক্রেনের সংঘাত বৃদ্ধিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন। এদিন ল্যাভরভ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেন, ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধের ইতি টানতে বদ্ধপরিকর।